প্রিয় দর্শক, সিলডিবির সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা একটি জাতীয় এবং দুটি স্থানীয় পত্রিকার শিরোনামের উপর ভিত্তি করে পর্যালোচনা করে থাকি, পর্যালোচনা শুনি। আজকে আমরা দুঃখিত, জাতীয় কোনো পত্রিকা সিলেটের বাজারে পাওয়া যায়নি আমরা যখন পত্রিকা সংগ্রহ করি তখন পর্যন্ত, যে কারণে আমরা শুধুমাত্র দুটি স্থানীয় পত্রিকা নিয়ে আজকে কথা বলবো। অবশ্য আমাদের স্থানীয় পত্রিকা ইদানিং জাতীয় খবরগুলো খুব গুরুত্ব সহকারে প্রকাশ করে থাকে, আজকেও দেখছি তারা প্রকাশ করেছে। এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম, আর অতিথি হিসাবে আজকে আছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, একজন লেখক এবং উদ্যোক্তা। আর অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে গোয়েনঘাটের পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টস এর সৌজন্যে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন আমাদের একজন সাংবাদিক এবং রোটারিয়ান এম এ রহিম। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে কৃষির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা, বিশেষ করে নতুন প্রজন্মকে, যারা হয়তো অন্য ভাবনা বা অন্য চিন্তা করছে কিন্তু বেকার, তাদের বেকারত্ব দূর করার জন্য তিনি এই উদ্যোগটি নিয়েছেন। কৃষির প্রতি তারা আকৃষ্ট হওয়ার পাশাপাশি তাদের বেকারত্বেরও অবসান হচ্ছে। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করার জন্য। আমাদের হাতে আছে আজকে স্থানীয় পত্রিকা সিলেট মিরর। প্রথমেই শিরোনামগুলো আমি পড়ে নিই, এরপর আমরা পর্যালোচনা শুনবো। পুলিশ কোনো দলের নয়, পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ আন্তরিকতা সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করুন। সিলেটে হামির উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, এ নিয়ে মোট মৃত্যু 26, আশঙ্কাজনক সংখ্যা। স্থানীয় নির্বাচনে সিলেটে এনসিপির 9 প্রার্থী। জেলা প্রশাসনের উদ্যোগে সভা খাল খননে একদিনে অংশ নেবে 50,000 মানুষ, 10 লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা। সুনামগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু। সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যু। টাওয়ার হ্যামলেটসে বাজিমাত, 45 কাউন্সিলরের মধ্যে 37 জন বাংলাদেশি। লুৎফুরের এসপায়ারের ঐতিহাসিক স্থান। ছাতকে খেলার মাঠে 2 পক্ষের সংঘর্ষে আহত 10। রাতে কেটে দেওয়া বাঁধ মেরামত, কৃষকের স্বস্তি। লন্ডনের 4 বড়তে কাউন্সিলে নির্বাচিত 80 জন বাংলাদেশি। মৃত্যুবয় পেরিয়ে জয়ী আমিনা। সিলেট মিররের শেষ পৃষ্ঠার সংবাদ শিরোনাম, ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যাপক ডাক্তার মুস্তফা তৌফিক। সুনামগঞ্জে বিজ্ঞান মেলা, জেলায় প্রথম হাওরে ভাসমান বিস্কুট প্রকল্প। বইমেলার উদ্বোধনকালে সিসি প্রশাসক। সাহিত্য সংস্কৃতি সিলেটের ইতিহাস সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। সংবাদ সম্মেলন, খালখননের নামে মালিকানাধীন জমি খনন বন্ধের দাবি। দেশে হাম ও উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যু। পাওনা টাকার জেল সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু। মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে কমলগঞ্জে মানববন্ধন। জৈন্তাপুরে শাপলা বিল ঘিরে উন্নয়ন পরিকল্পনা। গোয়েনঘাটে নাগরিক সভা রাতারগুলকে সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি। নাসিম হুসাইনের টাকা ছিনতাই বিচারের দাবিতে সুনামগঞ্জ সমিতির মানববন্ধন। মত বিনিময়কালে ভুক্তার মহাপরিচালক, স্থিতিশীল বাজার গড়তে কাজ করতে হবে। জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। বিশ্বনাথের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু। মধ্যনগরের পুলিশ সদস্য 21 দিন ধরে কারাগারে। মিরাজের ফাইভারে প্রথম ইনিংস লিড বাংলাদেশের। লতিফ ভাই, আমরা বেশ কিছু শিরোনাম পড়লাম। আজকে যেহেতু জাতীয় পত্রিকা নেই আমাদের হাতে, আমরা জাতীয় বিষয়গুলো এখান থেকেই উদ্ধৃত করব। পুলিশ কোন দলের নয়, পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে। এটা আসলে বর্তমান কাল না ভবিষ্যৎ কাল, এটাই তো আমি বুঝতে পারছি না। পুলিশ কোনো দলের নয়, হয়তো ভবিষ্যৎ কাল, এবং আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ কাল। আমরা চাই পুলিশ কোনো দলের হোক না। আচ্ছা, এই কথাটা কি নতুন? হ্যাঁ, কিন্তু কথাটা পুরাতন। ওই যে গরু গাছ খায় এরকম, পুলিশ কোনো দলের নয় এরকম বিষয় আর কি। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন এটা উনি করবেন, এটা এক্সপেক্ট করি। তো বর্তমানে পুলিশ দলের, অতীতেও পুলিশ দলের ছিল এবং খুবই দলের ছিল। খুব তাড়াতাড়ি এবং পুলিশ মানে সরকারের ইশারায় মানুষকে খুন করেছে, গুম করেছে, হ্যাঁ, মানুষকে মেরে ফেলেছে, মানুষকে ইন্ডিয়া পাঠাইছে, সবকিছু করছে। আপনি কি এই বিষয়টা আমি যে কথাটা বলতে চাইছিলাম,
খুব শিগগির দলের থাকবে না, এই জন্য সম্ভাবনা কতটুকু দেখেন? সম্ভাবনা দেখি না। কারণ হচ্ছে দলীয়করণ তো চলছে সব জায়গায়। হ্যাঁ, আমার দলের লোক না হলে আমি স্বস্তি বোধ করি না, মনে করি যে এরা নিরপেক্ষ না। আর নিরপেক্ষতার সংজ্ঞা তো মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে দেশে পাগল আর ইয়ে ছাড়া, শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এই সংজ্ঞাটা বলেছিলেন উনি সংজ্ঞাটা আসলেই সঠিক। হ্যাঁ, এখন আমার দলের না হলে পুলিশ হয় না। হ্যাঁ, এই জিনিসটা পুলিশকে বুঝতে হবে। পুলিশের চেয়ারটা হচ্ছে এমন, পুলিশ যখন ফিল করবে যে এই আমার চেয়ারটা আমার, এই চেয়ারে প্রধানমন্ত্রীর বা কোনো মন্ত্রীর বা কোনো রাজনৈতিক নেতার কোনো অধিকার থাকবে না। থাকুন যেই থাকুন, আমি আমার পথে চলবো, এতে যদি আমি মরতে হয় মরবো। এই যে আমাদের জেনজিরা যে আন্দোলন করলো, নিজের জানটা দিয়ে দিল। হ্যাঁ, অস্ত্রের মুখে নিজের জানটা, মা নিজের বাচ্চাকে ফেলে দিল। ইতিহাসে বিরল, সারা বিশ্বে আপনি এরকম ঘটনা দেখবেন না। এরকম যদি পুলিশ মনে করে আমরা মরতে হয় মরবো, কিন্তু এই দেশকে বেহিংসাব মুক্ত করা, এই দেশকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এটা যদি বলে তাহলে সম্ভব, না হলে সম্ভব না। যেমন খুব শিগগির একটা ঘোষণা আছে, খুব শিগগির কিছু লোক নেওয়া হবে, বেশ কিছু লোক নেওয়া হবে। এর মধ্যে দিয়ে হয়তো আমরা দেখবো যে পুলিশ দলের না দলের নয়। না, এটা তো মানে আপনি কি দেখবেন এটা তো আপনি বুঝতে পারছেন। আমাদের দিবাস্বপ্ন আমরা আশা করি পুলিশ দলের না হোক, এটা আমাদের দিবাস্বপ্ন। প্রফেসর ইউনূস একবার তার বক্তৃতায় বলেছিলেন, আমি দিবাস্বপ্ন দেখি এই। আমরাও দিবাস্বপ্ন দেখি পুলিশ কোনো দলের না, কিন্তু আসলে এই স্বপ্নটা বাস্তবায়ন হবে কিনা আমরা জানি না। এটা সব নির্ভর করে, যদি মাননীয় প্রধানমন্ত্রী চান যে উনি একটা স্মরণীয় প্রধানমন্ত্রী হতে, উনি একটা বিশ্বনারী প্রধানমন্ত্রী হতে, উনি জাতির হৃদয়ের মধ্যে স্থান গ্রহণ করতে উনি যদি চান, এটা হবে। আর যদি পুলিশ প্রশাসন যে আসে সেও যদি চায় যে পলিটিক্যাল নেতা যেই হোক আমি মানবো না, আমি আমার চেয়ারে মর্যাদা রাখবো, ইটস পসিবল। সেজন্য পুলিশদের মেরুদণ্ড সোজা হতে হবে। যারা পুলিশ আছে তাদের মেরুদণ্ড সোজা হতে হবে। বিদেশে, আমাদের দেশে পুলিশ মানেই হচ্ছে দুর্নীতি। আপনি যদি মানুষ মনে করে, হ্যাঁ, মানুষ মনে না, বাস্তবতা। কারণ হচ্ছে আপনি যদি অত্যাচারিত হন, আপনার যদি গড়ে চুরি হয়, আপনি একটা মামলা করতে হলে টাকা লাগে। হ্যাঁ, এইটা বাস্তবতা। হ্যাঁ, সেজন্য এই বাস্তবতার ঊর্ধ্বে উঠে যদি দেশটাকে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হয়, তাহলে একমাত্র পুলিশ বাহিনী পারে আইন শৃঙ্খলা ঠিক করতে, আর কেউ পারে না। আমি ব্যক্তিগত সারা বিশ্বে কোথাও কিন্তু পুলিশ, উন্নত বিশ্বে পুলিশ কিন্তু ঘুষ খায় না। আমাদের দেশে ঘুষ ছাড়া পুলিশকে কল্পনা করা যায় না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, বিভিন্ন সময় বলেছিও যে একটি প্রশিক্ষিত পুলিশ বাহিনী যারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আপনি যে কথাটা বলতে চাইছেন আমরা গড়তে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হবে না। ডেডিকেটেড পুলিশ বাহিনী, প্রশিক্ষিত পুলিশ বাহিনী আরো চুরিটা শিখে আছে, আরো প্রশিক্ষিত, মানে আমাদের প্রশিক্ষণের ঘাটতি আছে। ডেডিকেটেড যদি পুলিশ বাহিনী হয়, পুলিশের সারদা প্রশিক্ষণ, দুর্দান্ত প্রশিক্ষণ, এখনো ভালো প্রশিক্ষণ। প্রবলেম হচ্ছে কি, আপনি গত টার্মে দেখেন পুলিশের নিয়োগ কিভাবে হয়েছে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ দিছে, পুলিশ নিয়োগ হয়ে গেছে। সবসময় এরকম এভাবে চলছেই। হ্যাঁ, এখন ভবিষ্যতে চলবে, বর্তমানে চলবে, এটা আমরা মনে করি। আর আশা করি যে পুলিশ কোনো দলের হবে না, আশা করি সরকার কোনো ইন্টারফেয়ার করবে না, আশা করি সরকারের মন্ত্রীকে যখন পুলিশ ধরতে যাবে সমস্যা হবে না। এই যে পার্শ্ববর্তী দেশ ইন্দিরা গান্ধীকে ইয়েতে পুলিশ ধরলো, হ্যাঁ, এবং সিটিং প্রধানমন্ত্রীকে ধরে ফেললো। হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, ধরতে পারছে, তাদের মেরুদণ্ড খারাপ, এজন্য ধরতে পারছে। আমি প্রশিক্ষণ যে বিষয়টা আমি সামনে এনেছি, যে প্রশিক্ষণ মানে আমরা মনে করি যে তার মানসিক একটা পরিবর্তন আসবে, ডেডিকেশন দরকার। ডেডিকেটেড হতে হবে, একটা ডেডিকেটেড পুরো দলের নয়, সে জাতির এবং দেশের, এটা তার মাথায় ঢুকানো লাগবে। এটা প্রশিক্ষণের মাধ্যমে। এটা আসলে কেমনে ঢুকাবেন, এটা কঠিন ব্যাপার। এই আমাদের প্রেক্ষাপটে কেমনে ঢুকাবেন, কারণ এখানে তো যে সিস্টেম, এই সিস্টেমে ঢুকানো যাবে না। একটা টোটাল ডেডিকেটেড বাহিনী যদি হয়, হ্যাঁ, যে তাদের পক্ষে সম্ভব হবে। আমরা একটু হামের বিষয়ে আসি। সিলেটে হামের উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে 26, এবং দেশের অন্যান্য জায়গায় তো আছেই। দেশে হাম উপসর্গে 4 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এই পর্যন্ত। পরিস্থিতিকে কি, এটা চরম দুঃখজনক একটা বিষয়। হামে যে মৃত্যু, এই মৃত্যুর ব্যাপারেও আমরা বক্তব্য শুনছিলাম, মাননীয় চিকিৎসা কি যেন স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য শুনছিলাম যে সব ব্যবস্থাই আছে, এরপরেও দেখছি মৃত্যু মিছিল বাড়ছে। তো সব ব্যবস্থা যদি থাকে, আসলে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা। সব ব্যবস্থাটা কি? হ্যাঁ, ওই যে আইসিইউ ব্যবস্থা, আইসোলেশন ব্যবস্থা, এইসব বলা হয়েছিল যে আছে, কিন্তু আলটিমেটলি ব্যবস্থা করা হয়েছে বলা হয়েছিল, যদিও পত্রিকায় তখনই আসছে যে হ্যাঁ ব্যবস্থা নেই।
এবং সংসদেও অনেকে বলেছে যে এই ব্যবস্থাটা কোথাও নেই, আইসোলেশন ফেসিলিটিস নেই। তারপরও মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেহেতু বলেছেন, উনার যদি ব্যবস্থা থেকে থাকে তাহলে এই মৃত্যুগুলা কেন হবে? হ্যাঁ, এগুলাকে ট্যাকল দেওয়া দরকার। হ্যাঁ, এগুলাকে ট্যাকল দেওয়া দরকার। আসলে আপনি যদি বলেন আল্লাহ মাল আল্লাহ নিছে, তাহলে বলার কিছু নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমেটিক হইতে অবশ্যই। চলে। আল্লাহর মাল যদি আল্লাহ নেয়, আগে তো প্রসূতি মৃত্যু হতো প্রচুর পরিমাণে, এখন প্রসূতি মৃত্যু হয় না। কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নত হওয়াতে প্রসূতি মৃত্যু হয় না। আল্লাহ তাআলার সিস্টেম আছে, নিশ্চয়ই এটা একটা ইয়ে করা, সফটওয়্যার ডিভাইস করা হয়তো বা, যে এইটা হলে এইটা হবে, এরকম ইফ দেন দেওয়া হয়তো বা, আমি জানি না। হ্যাঁ, এটা আল্লাহ কিভাবে আল্লাহ চালাচ্ছে, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিচে বললে তো এটা হবে না। হ্যাঁ, কারণ এই বাচ্চাদের মৃত্যু হওয়ার কথা না, এটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু। হ্যাঁ, এটা আমরা চাই না। এবং হামের জন্য মৃত্যু হবে কেন? হাম একটা পুরাতন, মানে এটা অনেক পুরাতন রোগ, এবং এটার সুচিকিৎসা আছে। মাঝখানে তো ছিল না। টিকা দিলেই হাম হয় না, কিন্তু টিকা দেওয়াতে দুরূপ দিয়ে হয়েছে, স্ল্যাকনেস হয়েছে। যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্ব পালন করেন নাই। এখন হ্যাঁ, এখন যেটা আসছে, এখন যারা আছেন তাদেরকে এখন তো চিকিৎসা শক্ত হাতে ধরতে হবে, এখন তো- চিকিৎসাটা শক্ত হাতে ধরতে এখন হবে। যে টিকাটা দেওয়া হবে সেটা তো এই চিকিৎসা হবে না, প্রিভেন্টিভ না, এটা হচ্ছে কিউরেটিভ। হ্যাঁ। কিউরেটিভ যদি হয় তাহলে এটা শক্ত হাতে ধরতে হবে, সেটাই হচ্ছে বিষয়। আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। টাওয়ার হ্যামলেটসে বাজিমাত। এখন বলেন, আমরা আমাদের নেতৃত্ব দুর্বল, আর আমাদের দেশের নেতৃত্ব বাইরে সবল কেন? সফল কেন? হ্যাঁ, এই প্রশ্ন সামনে আসে। বাইরে এই বিষয়ে সবল কেন, এই প্রশ্নটা আসেই তো। হ্যাঁ, টাওয়ার হেলমেটে কেন সারা দুনিয়া বাংলাদেশিরা লিড দিচ্ছে, এবং এখানে শুধু অনেকদিন ধরে লিডারশিপে না, আপনার অন্য জায়গায় লিডারশিপ, যেমন মনে করেন আপনার ইনোভেশন, সায়েন্টিফিক ইনোভেশন, হ্যাঁ, টিচিং, সব জায়গায় লিড দিচ্ছে। এই এনভায়রনমেন্টটা এমন। হ্যাঁ, আজাদ ভাই, একটা বিষয় আমি আগে বলতাম যে তখন ছিল সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকে গেলে দেখা যেত ম্যানেজার দাঁড়িয়ে আছে গেইটে, আপনাকে ইনভাইট করছে, কাজ করে দিচ্ছে ম্যানেজার। কখনো আমাদের ন্যাশনাল ব্যাংক যখন চালু হয়, মানে ইয়েতে লালদিঘি পারে, মুহিত সাহেব ছিলেন ম্যানেজার। মুহিত সাহেব গেইট থেকে আপনাকে নিয়ে কাউন্টারে বসে টাকাটা হাতে তুলে দিয়ে, হ্যাঁ, পারলে এক কাপ চা খাইয়ে দিয়ে দিত। এইরকম সার্ভিস এই লোকগুলা কিন্তু সরকারি ব্যাংকে ছিল। সরকারি ব্যাংকে গেলে স্যার ডাকতে ডাকতে আমাদের দান বাইর হয়ে যেত, এখনো যায়। এখনো আপনি সরকারি ব্যাংকে যান, স্যার ডাকতে ডাকতে স্যারে ঘুম ভাঙবে না। হ্যাঁ, আবার যখন প্রাইভেট ব্যাংকে আসবেন ওনার সার্ভিস ভিন্ন হয়ে যায়। এই যে আমাদের লিডারশিপ, আমাদের দেশে থাকলে করাপশনে জর্জরিত লিডারশিপ, করাপশন ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ, আবার বাইরে গেলে করাপশন মুক্ত লিডারশিপ। আবার দেখেন, এই দেশের ছেলেরা বিদেশে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে যখন আবার টিচিং এর প্রফেশনে চলে আসে, হয়তো তার ছুটি নিয়ে যায়, কিন্তু ওখানে ভালো টিচিং দেখে আসছে, টিচিং শিখে আসছে, টিচিং এর আন্ডারে ছিল, এখানে এসে কিন্তু সে যেই লাও সেই কদু। আপনি নিশ্চয়ই বিষয়টা শুনেছেন, বহুল প্রচলিত, যে আমাদের প্রবাসী যারা, তারা যে দেশে থাকেন ওই দেশে সব শৃঙ্খলা মেনে চলেন, লাইনে দাঁড়িয়ে কাজ করেন। আর বাংলাদেশে অবতরণ করার পর এমনও বলা হয় যে বাংলাদেশের আকাশসীমায় ঢোকার পরই তাদের মানসিকতা পরিবর্তন হয়। তো আমার কেন জানি মনে হয় একটা জিনে ধরা নাকি এই দেশে জিন আছে নাকি, যে আসল হয়ে যায়। না হলে এমন হবে কেন? আপনি বললেন আগে, একটা মানুষ তার হ্যাবিট চেঞ্জ করলো, হ্যাবিট চেঞ্জ করার তো তার বিশাল সম্পদ, সে তার সম্পদটাকে মেনটেন করবে না। এখানে এসেই দেখা যায় ভাঙলে মারলে, এই রে সেই রে বলে ইচ্ছা মতো চলাফেরা লাইন। হ্যাঁ, কিসের লাইন, কিসের এই, হ্যাঁ, মানে এটা কোনো দেশই না। যেমন আপনি বললেন একটু আগে ব্যাংকারদের কথা, যখন সরকারি ব্যাংকে ছিলেন বা থাকতেন তাকে স্যার বলতে হতো, পরে তিনি প্রাইভেটে আসেন তখন তিনি স্যার বলেন। তার বলার সুযোগ দেন না উনি। এইটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য। এই যে এনভায়রনমেন্টটাই হচ্ছে মূল জিনিস। এই জন্য আমাদের ম্যাক্রো এনভায়রনমেন্ট, আমরা যদি টোটাল পলিটিক্সটা ঠিক হয়ে যায়, আপনার মনে আছে শাহাবুদ্দিন সাহেবের সময়, হ্যাঁ, আমি বলি যে দিস ইজ দ্য গোল্ডেন টাইম অফ বাংলাদেশ। এই সময়ে থানায় নিয়ে ঘুষ দেওয়া যায় নাই। হ্যাঁ, ঘুষ নিয়ে থানায় গেলে পুলিশ অফিসার দৌড়াইছে পিছন দিকে, হ্যাঁ, যে ঘুষ থেকে। এখন এই শাহাবুদ্দিন সাহেবের তো কোনো অশরীরী ক্ষমতা ছিল না যে উনি এসে থানায় দেখছে যে কে ঘুষ খেলো না। কিন্তু একটা লোক যদি ঠিক থাকে, একজন মৌলানা বলছিল, হ্যাঁ, মাছের পচন হয় মাথায় আর জাতির পচন হয় নেতায়। একটা লোক যদি ঠিক থাকে, নেতৃত্ব যদি ঠিক থাকে, তাহলে দেশ অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, এটা তো কোনো ইয়ে নাই। জেলা প্রশাসনের উদ্যোগে সভা, খাল খননে একদিনে অংশ নেবে 50,000 মানুষ, 10 লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা। খাল খননে অংশ নেবে, খাল খননের ইকোনমিক ভায়াবিলিটিটা দয়া করে একটু স্টাডি করেন। আমি জানি না এখন খাল খনন এখন ইকোনমিক্যালি ভায়াবল কিনা। হ্যাঁ, আগে খাল ছিল, পানি ছিল, নদী ছিল, হাওর ছিল, বিল ছিল,
এখন হাওরই নাই, খাল কোথায় খনন করবে না, পানি কোথায় যাবে, হ্যাঁ, এগুলা একটু ইকোনমিক্যাল স্টাডি করে দয়া করে কথাবার্তা বলেন। এই সময় জেলা প্রশাসনে যারা আছেন আপনারাও লেখাপড়া করে আসছেন, আপনারা স্টাডি করে দেখেন যদি খাল খনন ইকোনমিক্যালি ভায়াবল হয় তাহলে এটাতে 50,000 না 50 লক্ষ মানুষ লাগান, আমি নিজেও গিয়ে লাগবো, কোনো সমস্যা নেই। আর যদি ইকোনমিক্যালি ভায়াবল না হয় তাহলে যারা উদ্যোক্তা তাদেরকে দয়া করে বোঝান যে এটা ইকোনমিক্যালি ভায়াবল না। এই দেশের মানুষের জনশক্তি 50,000 মানুষের জনশক্তি, 50 লক্ষ মানুষের জনশক্তি, এদের টাইম ভ্যালু অফ মানি আছে। এরা যে তাদের সময়টা দিবে এখানে তার একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। আপনি হয়তো টাকা দিবেন, এই টাকাটা আবার রাষ্ট্র থেকে যাবে, সেজন্য এগুলা ক্যালকুলেশন করে দয়া করে আগান। ক্যালকুলেশন করে যদি খাল খনন ভালো হয়, একসময় খাল খনন খুবই ফ্রুটফুল ছিল, আমি জানি না এখন কি আছে না আছে, আমার এটা জ্ঞানের স্বল্পতা। সেজন্য এটা স্টাডি করে যদি এটা ইকোনমিক্যালি ভায়াবল হয়, ইটস ওকে, ইটস আ গুড আইডিয়া। খাল খনন নদীমাতৃক বাংলাদেশ নদীমাতৃক হবে। খাল খননটা বেশ পুরনো বিষয়, কিন্তু প্রতিবারই খাল খননের পর এটার প্রতি আর যত্ন নেওয়া হয় না। অনেক উদাহরণ আছে। জেলা প্রশাসনের যে সভা, সেই সভায় অবশ্যই এটা সিদ্ধান্ত হয়েছে যে খাল কোন জায়গায় খনন করা হবে আগে দেখা হবে, চিহ্নিত করা হবে, তারপরে খনন করা হবে। আর গাছ লাগানোর তো ব্যাপার আছেই। তো আমরা আশা করি যে তারা সুষ্ঠুভাবে, আপনি যে কথাগুলো বলেন সেইভাবে তারা কাজ করবেন। আমরা একটু এটা প্রত্যাশা আমাদের, প্রত্যাশা অবশ্যই আমাদের থাকলো। আর সিলেট মিররে সাপ্লাবিলের উন্নয়ন বই মেলা সম্পর্কে আপনি নিজে বইয়ের সাথে সংশ্লিষ্ট, বই ব্যবসা করেন, এই মেলাটা শুরু হয়েছে শেষ পর্যন্ত। হ্যাঁ, মেলাটা প্রথম দিন প্রকৃতি একটু বৈরী ছিল, মেলাটা শুরু হয়েছে, মেলাটা হওয়ার কথা ছিল আগে, কিন্তু আসলে মব কালচারের জন্য হয় নাই আর কি, মব কালচারের জন্য হয় নাই। এরপরেও যে সরকার প্রশাসন, বিশেষ করে প্রশাসন এটাকে, বা আমরা যারা বই মেলার পক্ষে ছিলাম, বই মেলা আয়োজক যারা, তাদেরকে ডেকে নিয়ে ওটাকে আবার উদ্বুদ্ধ করেছেন এবং মেলাটা হয়েছে। এটা ভেরি পজিটিভ সাইন, ভেরি পজিটিভ সাইন। ওনারা স্টাডি করে যে যারা যে প্রশাসন একবার বন্ধ করেছিল সেই প্রশাসনই আবার ডেকে বই মেলা আয়োজন করেছেন। বই মেলাটা হওয়া দরকার, কারণ হচ্ছে আমাদের জাতিটা দেখেন একদম বই থেকে দূরে। যারা পড়ার কথা, আমি প্রায় বলে থাকি, দুঃখ নিয়ে বলে থাকি। গতকালকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলেছি যে জাতির যে দুইটা এলিমেন্ট পড়ার দরকার, সবসময় পড়ার থাকার কথা, শিক্ষক এবং চিকিৎসক, এই দুইটা এলিমেন্টের মধ্যে পড়ার কোনো প্রচলন দেখি না। শিক্ষকদের এখন শিক্ষককে, চিকিৎসকদের শিক্ষক আমি দেখি ফার্মাসিউটিক্যাল থেকে যারা আসে তারা যেটা বোট করে বলে এটাই চিকিৎসক লিখে পত্রিকায় প্রেসক্রিপশনে। আর শিক্ষকরা কেউ কেউ আছে ওই 1960 সালে একটা বই পড়েছিল, এইটা পড়াই যাচ্ছে। আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নাই। একজন শিক্ষক যদি বানরের বাসে চড়া এবং তেল মাখা নিয়ে 20 বছর পড়ায়, তাহলে তার অভিজ্ঞতা 20 বছর না। কোয়ালিটি টিচিংটা হচ্ছে মূল জিনিস, যুগের সাথে তাল মিলিয়ে কোয়ালিটি টিচিং। দেখেন সমস্যাটা এই জায়গায়, সমস্যাটা হচ্ছে আপনি যদি চাকরি পেতে হলে তাকে পড়তে হবে, গ্রামার পড়তে হবে, ব্যাকরণ পড়তে হবে, আপনার সাধারণ জ্ঞান পড়তে হবে, এই যে ব্যাপারগুলো, পাটিগণিত পড়তে হবে, এই যে 5 টাকানো অঙ্ক এখনো আছে, এখনো পরীক্ষায় আসে, এই যে জিনিসগুলো, এগুলো চেঞ্জ না হলে চাকরি কিভাবে হবে, এটা যদি আমরা ঠিক না করি তাহলে হবে না। এখন আমাদের বড় অপচয়, আজাদ ভাই বড় অপচয় দেখেন, ফিজিক্স পড়ে এসে পুলিশে চাকরি করছে। এই যে পড়ার পিছনে তার বাবার টাকা খরচ হলো, জাতির টাকা খরচ হলো, আমরা জাতির যে অপচয় করলাম, অপেক্ষা করলাম, এই শিক্ষাটা আমাদের কি কাজে লাগবে? এটা ভাবেন, দয়া করে এটা ভাবেন, আপনার নেতৃবৃন্দ যারা আছেন দয়া করে এটা ভাবেন। এটা একটা সমাধান, একবারে ইজি সমাধান। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা নেন, সাবজেক্ট ওয়াইজ প্লেসমেন্ট করেন, প্লেসমেন্টটা সাবজেক্ট ওয়াইজ হবে, যে সাবজেক্টের তাকে সেই সাবজেক্টে প্লেসমেন্ট করে। এটা কঠিন কিছু না, আপনারা দয়া করে এটা থেকে সরে আসেন। স্পেশালাইজেশন টু স্পেশালাইজেশন। আপনি একটা বিষয় এনেছেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধি যারা আছে তাদের প্রসঙ্গটা, যে তারা ডাক্তারকে যেটা দিয়ে কনভিন্স করতে পারে ডাক্তার সেটা নেয়। আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, একজন রোগী যখন ডাক্তারের চেম্বারে যায়, প্রেসক্রিপশন নিয়ে বের হয়, তখন ওই রিপ্রেজেন্টেটিভরা এই প্রেসক্রিপশন নিয়ে কারাকারি করে, ছবি তুলে ওই যে গিফট দেওয়ার জন্য, ডাক্তারকে গিফট দেওয়ার জন্য। যদি ডাক্তার মানে প্রেসক্রিপশনে বেশি করে তার কোম্পানির ওষুধ লিখে, তাহলে তার বাসায় ফ্রিজ যাবে, দিয়ে যাবে, এগুলো দেখে বুঝতে পারি। না আমি বলতে চাইছি, যেমন আমার কাছে কয়েকদিন আগে চেয়েছিল, এটা আমার পার্সোনাল বিষয়, আমি দেবো কেন আপনাকে। এখানে আমার রোগের বর্ণনা আছে, তার ঔষধ তো মুখ্য নয় আমার কাছে। আমার রোগের বর্ণনা সে জানবে কেন? আমার কি রোগ হয়েছে, আমার একজন রোগীর কি সমস্যাটা সে জানবে কেন? না, এটা তো সমাধান, একটা ইজি সমাধান আছে আজাদ ভাই, এটাতে আমরা যাচ্ছি না। হচ্ছে আমাদের
যে এই যে তেলামি হুম। প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জন্য ইজি সমাধান হচ্ছে ডাক্তাররা প্রেসক্রিপশন করবে জেনেরিক নেমে, হ্যাঁ, কোনো ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশন করবে না। বারবার আপনারা যদি বারবার পলিসি মেকার আমাদের কথা শুনে থাকেন, দয়া করে এগুলাকে ইমপ্লিমেন্ট করেন। হ্যাঁ, ডাক্তারদের নির্দেশ দেন ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশন করবে, রুগী যে কোম্পানির ওষুধ কেনার দরকার সে গিয়ে কিনবে। হ্যাঁ, এবং রুগীরা আজকাল ভেরি স্মার্ট, আজকাল মানে সোশ্যাল মিডিয়ার যুগ, রুগীদের সমস্যা নেই। রুগীরা যে কোম্পানির দরকার তারা জানে স্কোয়ারের রেপুটেশন কি, অন্য কোম্পানির রেপুটেশন কি, তারা সেই কোম্পানির ওষুধ কিনবে গিয়ে। রুগীকে ছেড়ে দেন তার উপর। এই যে উৎপাদন বন্ধ করা দরকার। এই উৎপাদটা বন্ধ হবে, তখন এই ডাক্তাররা পড়াশোনা করবে, সবকিছু ঠিক হয়ে যাবে। যদি একটা সিদ্ধান্ত নেন দয়া করে, কঠিন হাতে, কঠিন হাতটা হচ্ছে দরকার, ভালো কঠিন হাত। স্বৈরাচারের হাত যদি কঠিন ভালো হয়, বেনিভোলেন্ট অটোক্রেসি ইজ দ্য বেস্ট পলিসি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটা দয়া করে মনে রাখেন। সময় দিয়ে খেয়াল দিই। জি। যুববেরি আছে আমাদের হাতে, ওই অনেকগুলো শিরোনামই আগের পত্রিকা আমরা উল্লেখ করেছি। আমরা একটা বেশ আকর্ষণীয় বলতে পারি শিরোনামটা, প্রতিমন্ত্রীর সফরের দিনও ট্রেনের শিডিউল রিপোর্ট। সড়ক পরিবহন রেলপথ মন্ত্রণালয় সড়ক পরিবহন মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিব রশিদ এসেছিলেন। ওই দিন প্রতিমন্ত্রী সড়কের সফরের দিনও ট্রেনের শিডিউল, এটা আমি মনে করি অ্যাপ্রিসিয়েট করি, কারণ প্রতিমন্ত্রীকে ফিল করা দরকার যে কত দানে কত চাল হয়, মানুষ কি বুক করে, মানুষ কি কিভাবে আছে এর বোঝা দরকার। জি। এই প্রতিমন্ত্রীর জন্য ট্রেন শিডিউল ঠিকঠাক হলো, গাড়ি সব ঠিকঠাক হলো, রাস্তায় পুলিশ একদিনের জন্য। ট্রাফিক জ্যাম সরাই দিল, হ্যাঁ প্রতিমন্ত্রী চললো। হ্যাঁ, কিন্তু জনগণ যদি ট্রাফিক জ্যামে 1 ঘন্টা 2 ঘন্টা আটকা থাকে, তার যে ওয়ার্কিং আওয়ার নষ্ট হলো, সে তার মার ওষুধ দিয়ে যাচ্ছে, ওষুধ দিয়ে যেতে পারলো না, তার মাটা ওষুধের ভয় মারা গেল। এই জিনিসটা আমাদের ক্যালকুলেশনে আনা জি। দরকার। জি জি হ্যাঁ, ট্রাফিক ম্যানেজমেন্টটা সঠিক করা দরকার। এখানে দেখেন আজাদ ভাই একটা নিউজ আমার চোখে পড়লো, এই যে হাম নিয়ে যে কথাগুলা, দেখেন শামসুদ্দিনের জায়গা নেই, আরো 2 শিশুর মৃত্যু, 1 শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশু, তাহলে কোথায় সেই আইসোলেশনের ব্যবস্থা, কোথায় সেই ব্যবস্থা হবে? আমি এই বিষয়টা আনি নাই, যেহেতু একটু আগে আপনি না, বিস্তারিত আলোচনা করেছেন। এখানে যেহেতু এই সমস্যাটা হাইলাইট করা হয়েছে, তাহলে ব্যবস্থাটা কোথায়? দয়া করে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, উনি ডাক্তার, নিজেও ডাক্তার, উনি দয়া করে এগুলো খেয়াল রাখেন। আমরা দুর্ঘটনার জন্য আমাদের ছাড়ছে না, কিছু ছাড়ছে না। সিলেট ও হবিগঞ্জের সড়কে চলো 2 তরুণের প্রাণ, তরুণরা মারা যাচ্ছে বেশি সময়। কোথায় যাবেন আপনি? আমাদের তো সব জায়গায় সমস্যা। এখন সমস্যা হচ্ছে দুর্ঘটনায় যে ব্যাপারটা ঘটে, দুর্ঘটনা গাড়ির যান্ত্রিক ত্রুটিতে ঘটে, দুর্ঘটনা ড্রাইভারের সমস্যার জন্য ঘটে, দুর্ঘটনা উপযুক্ত মেটেরিয়ালস নিয়ে রাস্তা না নিয়ে বের হয়, ওই যে মোটরসাইকেলে তরুণদের মৃত্যু হয়, প্রায় মৃত্যু হচ্ছে, এবং সবগুলা মূল দেখবেন মোটরসাইকেলে হেলমেট নাই। হ্যাঁ আজাদ ভাই, এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 3 দিন জেনজিরা পুলিশ প্রশাসন ট্রাফিক ম্যানেজমেন্ট করলো, কাউকে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেয় না। এইটা যদি জেনজিরা পারে, আমরা কেন পারবো না? পুলিশ প্রশাসন কেন পারবে না? যারা মোটরসাইকেল যারা চালায় তাদের বেপরোয়া গতিটা, এর মধ্যে অনেকে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক। আর তাও আমি পুলিশ দেবো না, আমি তাকে হেলমেট ছাড়া দিব না। এখানে পেট্রোল পাম্পে লিখা হলো হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না, দেওয়া হচ্ছে। হ্যাঁ, হেলমেট ছাড়া গাড়ি চালাতে পারবে না, পুলিশের সামনে দিয়ে পুলিশই চালাচ্ছে হেলমেট ছাড়া গাড়ি। দুঃখজনক ব্যাপার এটি। আপনি খেয়াল করে দেখবেন পুলিশরাই হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায়। আছে, অনেক আছে। দাতারগুলকে বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি, সাপড়াবিলে হচ্ছে ওয়াকওয়ে কটেজ। আমাদের আরিফুল হক চৌধুরী যেখানে যাচ্ছেন ওয়াকওয়ে চলে যাচ্ছে সেখানে। এখন ঠিক আছে, এটা ভালো জিনিস, আমরা হাঁটাহাঁটি করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তো অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা। এই এখন মেজর সমস্যা, বেসিক সমস্যাটা কি এখন? হ্যাঁ, আপনার মাসলো তার নিড হায়ারার্কি ঠিক করছিল। ফার্স্ট নিড হচ্ছে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা, ফিজিক্যাল নিড। সেকেন্ড নিড হচ্ছে মানুষের সেফটি নিড, সিকিউরিটি নিড। থার্ড নিড হচ্ছে সোশ্যাল নিড। হ্যাঁ, ফোর্থ নিড হচ্ছে মানুষের ইগো নিড। ফিফথ নিড হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এখন নিডের একটা হায়ারার্কি আছে, একটা ফুলফিল হলে আরেকটা দরকার, একটা ফুলফিল হলে আরেকটা দরকার। এখন এই জিনিসটা যদি আমরা না মেনে, আগে যদি কবিতা ছিল, জুটে যদি মোটে 2টি পয়সা অন্য খাদ্য কিনিও ক্ষুধার লাগি, হ্যাঁ জুটে যদি মোটে 1টি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, 2টি যদি জুটে ফুল কিনিও অনুরাগী। এখন আগে খাদ্য হবে না ফুল হবে, আগে খাবার হবে না ওয়াক হবে, এই সিদ্ধান্তটা হওয়া দরকার। আমরা এদিকে আমাদের মন্ত্রী মহোদয়রা, আমাদের সরকারের যারা বড় বড় কর্তা আছেন তারা নজর দেবেন, এই প্রত্যাশা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিকে, অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফকে। একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি পিআইন এগ্রো ফার্ম এন্ড প্রোডাক্টসকে,
যারা আমাদের এই অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা করলেন। আগামী দিন আবার দেখা হবে এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।